দর্শক জানিয়ে রাখছি, অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আলমান ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ভাই। জি, প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি, প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন 26শে মার্চ। বাংলাদেশ এবং চীন এই দুই দেশে দ্বিপাক্ষিক বাণিজ্যে কি প্রভাব ফেলতে পারে এই সফর? আমরা খুব আশাবাদী যে এই সফর বাংলাদেশ এবং চীনের বাণিজ্যিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা যুগান্তকারী সফর হতে যাচ্ছে। কারণ এর আগেও আমরা যে বাণিজ্যিক সফরগুলো দেখেছি আমাদের বিভিন্ন রাষ্ট্রপ্রধানের, সেদিকের সাথে এটাকে তুলনা করলে আসলে বলতে হবে যে এই প্রথম আসলে আমরা একজন উদ্যোক্তাকে দেখছি যিনি চীনে যাচ্ছেন। উদ্যোক্তাদের আশা আকাঙ্ক্ষা এবং দেশের যে বিনিয়োগ পরিস্থিতি আছে সেটাকে সার্বিকভাবে আপনার বোঝানো এবং বাংলাদেশের জন্য একটা বড় সম্ভাবনার দুয়ার খুলবেন বলে আমরা আশা করছি। জি আলমান ভাই, এক্ষেত্রে স্পেসিফিক ভাবে কি বলা যাবে যে আসলে কোন কোন বিষয়গুলো আলোচনা হতে পারে? আমার একটি প্রশ্ন রয়েছে, আমরা যে আমদানি করি, আমাদের বাংলাদেশের আমদানির সবচেয়ে বড় অংশটি চীন দখল করে রেখেছে, কিন্তু আমাদের রপ্তানির পরিমাণ কিন্তু খুবই কম চীনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সেটা অফসেট করা যায় কিভাবে, সেটাকে আসলে সাপ্লিমেন্ট করা যায় কিভাবে, সেই নিয়ে কি আলোচনা হবে? অবশ্যই আলোচনা হওয়া উচিত। দেখুন, বাংলাদেশে সাথে চীনের যে ট্রেড গ্যাপটা আছে সেটার বেশ কিছু যৌক্তিক কারণ আছে। আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য যে বেসিক র মেটেরিয়ালস গুলো দরকার, মেশিনারিজ গুলো দরকার এবং যে বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড যে ফ্যাসিলিটিস গুলো দরকার, সেগুলো আমরা মেজরিটি কিন্তু চীন থেকে আমদানি করে আনি এবং সেটার পিছনে বেশ কিছু যৌক্তিক কারণ আছে। কারণ এই দামে, এই মানে, এই ধরনের কমিটমেন্ট আসলে আমরা অন্য কোনো অল্টারনেটিভ দেশ থেকে পাই নাই দেখেই চীনের সাথে আমাদের এই এত ব্যাপক আমদানি। এবং এর সাথে সাথে আমাদের বেশ কিছু ভোগ্য পণ্য এবং ফিনিশ প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো আমাদের প্রতিদিন আমাদের কনজিউমার মার্কেটে সেগুলো ডিমান্ড আছে দেখেই আসে। আমাদের ইলেকট্রনিক্সে একটা বড় বাজার চীন দখল করে আছে। এখন আমরা এটাকে অফসেট করার জন্য যা যা করতে পারি, বাংলাদেশি কোম্পানিজ গুলোরও কিন্তু বেশ মানসম্মত প্রোডাক্ট আছে যেগুলোকে আসলে এখনো পর্যন্ত চীনের বাজারে আমরা সেইভাবে পেনিট্রেট করাতে পারিনি। আমাদেরকে আরেকটু মানে স্ট্র্যাটেজিক ওয়েতে চীনের যে ভোক্তা সাধারণ আছে তাদের কাছে বাংলাদেশের পণ্যগুলোকে পৌঁছে দেওয়ার জন্য যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেই পদক্ষেপের ব্যাপারে আরেকটু জোরালো ভূমিকা পালন করতে হবে। এবং সেই প্রস্তুতি কি 26শে মার্চের আগে নেওয়া যাবে? দেখুন, সেইটা তো শুরু হয়ে গেছে আগে থেকেই, কিন্তু আপনার সামনের দিনে যে এক্সিবিশনস গুলো আছে যেগুলো চীনে হয়, ওদের সাপ্লাই চেনের যেই সংগঠনগুলো আছে, ওদের যে ট্রেড বডিজ গুলো আছে, তাদের সাথে আমাদের যোগাযোগগুলো আরো নিবিড় করা দরকার, সরকারের সহায়তা। তো তাহলে আমি মনে করি যে সেখানে আমাদের একটা বড় সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমি যদি অ্যাড করি, আপনারা এই যে জানেন যে যুক্তরাষ্ট্র চীনের উপর যে শুল্ক আরোপ করেছে, আগে ছিল 10, আরো বর্ধিত 10% করা হচ্ছে, সেটার কিছুটা বেনিফিট আমরা নিতে পারি কিনা, এটা নিয়ে আলোচনা হতে পারে কিনা? আচ্ছা, দেখুন, এই বাণিজ্য যুদ্ধ যেটা চলছে সেটা কিন্তু এর আগেও আমরা দেখেছি, কিন্তু যথাযথ সময়ে যথাযথ পদক্ষেপগুলো আমরা নিতে পারিনি দেখে কিন্তু ওই সময় আমরা খুব একটা লাভবান হইনি। সেখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, আমরা যদি ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড এবং আরো যেই সব দেশগুলো আছে, ভারত, পাকিস্তান, তারা সহজেই বেনিফিটটা নিয়েছে, বাংলাদেশ নিতে পারেনি। এবারও যেই সুযোগটা এসছে সেই সুযোগটা যদি আমরা নিতে চাই, তাহলে সবার আগে আমাদের ইজ অফ ডুইং বিজনেসের যেই সূচকগুলো আছে, যেগুলো নিয়ে আমরা সবসময় কথা বলি, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এবং আমাদের লজিস্টিকের সমস্যা, আমাদের ইউটিলিটিজের সমস্যা এবং ইনভেস্টার্স এবং ইনভেস্টমেন্ট এর জন্য আপনার যে পথটা আছে সেই পথটাকে সুগম করা, সেখানে তাদের নিরাপত্তা দেওয়া, তাদের রিপ্যাট্রিয়েশন এবং আপনার যে পোর্ট ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলোকে যদি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপগ্রেড করতে পারি, সংস্কার করতে পারি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন করতে পারি, তাহলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য একটা বড় সুবিধাজনক সময় চীন থেকে বিনিয়োগ আকৃষ্ট করার। জি আলমামুন ভাই, আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনি আমাদের সাথেই থাকুন। অবশ্যই। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।
আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃধার সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আল মামুন ভাই, আপনার কাছে এখন যেটা জানতে চাচ্ছি, চীনের সাথে বাংলাদেশের যে ট্রেড ব্যালেন্সের পাশাপাশি জানেন যে বাংলাদেশ অনেক লোন নিয়েছে চীন থেকে, সেই লোনগুলো পরিশোধের ব্যাপারে কিছুটা শিথিলতা আনা যেতে পারে কিনা, এটা নিয়ে আলোচনা হতে পারে কিনা, অথবা লোনের মেয়াদ বাড়ানো অথবা একটু ডেফার করা, এরকম কোনো সুবিধা আসতে পারে? আমরা তো আশাবাদী, এটা আসা উচিত। দেখুন, চীনের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 50 বছর আমরা পূরণ করতে যাচ্ছি এই বছর, এবং এই 50 বছরে বাংলাদেশ অনেক রকমের উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমরা যেটা দেখেছি যে চীন কিন্তু একজন ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বরাবর বাংলাদেশের পাশেই থেকেছে। চীনের সাথে পিপল টু পিপল যে কানেকশনটা ছিল সেটা আমাদের উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে, এবং বাংলাদেশ তার চাহিদা মাফিক যেই সুবিধাগুলোর কথা চীনের কাছে যখনই চেয়েছে, তখন কিন্তু চীন, আমরা দেখেছি যে একজন উদার এবং ভালো বন্ধু হিসাবে আমাদেরকে সেই ফ্যাসিলিটেশনটা দিয়েছেন। আমাদের যে লোনগুলো আছে সেগুলো নিয়ে অনেক আগে থেকেই চীনের সাথে কথাবার্তা হচ্ছে, এবং কিছুটা আশ্বাসও আমরা একটা সময় পেয়েছিলাম, যেটা আর পরবর্তীতে দেখেছি যে রিয়েলাইজেশন হন নাই। তো আমি আশা করি আমাদের প্রধান উপদেষ্টা একজন মানে এক্সেলেন্ট নেগোশিয়েটর, এবং ওনার এই যাত্রার মধ্যে দিয়ে আমরা এই ফ্যাসিলিটিসটাও চীনের কাছ থেকে এভেল করতে পারবো বলে আমরা আশায় বুক বেঁধে আছি। ভাই জি, আল মামুন ভাই, যেহেতু আপনি আমাদের হোপটা অনেক রাইজ করে দিয়েছেন, এক্সিলেন্ট নেগোশিয়েটর বলেছেন প্রধান উপদেষ্টাকে, সেক্ষেত্রে চীন থেকে নেগোশিয়েট করে বাংলাদেশে কারখানা স্থাপন করা অথবা কারখানাগুলো চীন থেকে বাংলাদেশে রিলোকেট করার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, এবং সেই কাঠামো কি আমাদের মধ্যে রয়েছে কিনা আমাদের দেশে? আমি খুবই আশাবাদী ভাই, আমি খুবই আশাবাদী, কারণ আমরা আমাদের চেম্বার টু চেম্বার যোগাযোগে ওদের ব্যবসায়িক পক্ষ থেকে আমাদের ব্যবসায়িক পক্ষের মধ্যে যে ধরনের আলাপ আলোচনাগুলো শুরু হয়েছে গত মাস দুয়েক ধরে, ডাইভার্সিফাইড সেক্টরে কিন্তু তারা আমাদের কাছ থেকে ডেটা চাচ্ছে, এবং বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি এখন কেমন, কি কি সেক্টরে আপনার পটেনশিয়াল ইয়ে আছে, সুবিধাগুলো আছে, এবং কি কি ক্ষেত্রে তারা বিনিয়োগ করতে চায় সেগুলো নিয়ে কিন্তু আমাদের কথাবার্তা চলছে। এবং এই যে ইতিবাচক ওদের কাছ থেকে জিজ্ঞাসাটা, আমি মনে করি যে প্রধান উপদেষ্টার এই সফরের পরে আমরা দেখতে পাবো যে বড় সংখ্যায় চীনা ডেলিগেশন বাংলাদেশে আসছে তাদের ফিজিবিলিটি করার জন্য, এবং আমাদের এবং ওদের উভয় পক্ষের জন্য যেটা পটেনশিয়াল সেক্টর হয় সেখানে একটা ভালো বিনিয়োগ আসবে বাংলাদেশ। জি আল মামুন ভাই, এক্ষেত্রে আমার প্রশ্নের আরেকটি অংশ ছিল যে আসলে চীনা থেকে আমি ধরে নিলাম যে ওরা এখানে বাংলাদেশে কারখানা রিলোকেট করতে আগ্রহী, বিনিয়োগ করতে আগ্রহী, আমাদের দেশে সেই অবকাঠামোগত সক্ষমতা রয়েছে কিনা সেই সম্পর্কে আপনারা অবগত আছেন কিনা ঠিকভাবে? দেখুন, আমাদের অবকাঠামোগত সক্ষমতা আরো বৃদ্ধির প্রয়োজন আছে, কারণ বিনিয়োগকারীর জন্য একটা অন্যতম পূর্ব শর্ত হলো যে তার এসেনশিয়াল যে অবকাঠামো দরকার, যার মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস জড়িত থাকে। সেখানে ইউটিলিটিজ এর কানেকশন থাকে, তার যে পারমিশনস আছে সেগুলো থাকে, আপনার সেই দেশের যে দুর্নীতির মাপকাঠি আছে সেগুলো থাকে, তারপর আপনার ওর পোর্ট ফ্যাসিলিটিস গুলো থাকে, ট্যাক্স পলিসি, রাইট, এবং আপনার পলিসির কন্টিনিউয়েশনটা ঠিক আছে কিনা সেটাও কিন্তু তারা দেখে। আপনি আজকে একটা প্রমিস করে বিনিয়োগকারীদের আনলেন, আপনি আগামী বছর সেটা চেঞ্জ করে ফেললে কিন্তু সেটা ভালো বার্তা, অথবা সরকার পরিবর্তন হলে পলিসি চেঞ্জ হয়। জি জি জি। তো এই সেক্টরস গুলোতে নিশ্চয়তা পাওয়ার পরই আসলে একজন বিনিয়োগকারী, তার জন্য সারা পৃথিবী বিনিয়োগের জন্য খোলা। বাংলাদেশের তরফ থেকে এটা আমাদের দায়িত্ব যে কেন তারা বাংলাদেশে বিনিয়োগ করবে, বাংলাদেশ তাদের জন্য কি কি অফার করতে পারে অন্যান্য দেশের তুলনায় যেটা ভালো, সেটা যদি আমরা ওদেরকে বোঝাতে পারি, ওদের কাছ থেকে একটা বড় বিনিয়োগ বাংলাদেশে আসা উচিত, তাদের আগ্রহ আছে। জি, আরেকটি বিষয় হচ্ছে যে আপনি টেকনোলজি ট্রান্সফার করা সম্ভব কিনা। আপনি জানেন যে আসলে চীনে যে কোনো প্রোডাক্ট আমরা যদি দেখি স্বল্প মূল্যে ওরা কিন্তু প্রোভাইড করতে পারে। টেকনোলজি রিলেটেড বলি, যে কোনো ধরনের বলি, ওদের টেকনোলজি কিন্তু অনেকে ইনরিচ। সেই টেকনোলজি আমাদের দেশে সহযোগিতা করতে পারে কিনা, এই ব্যাপারে কোনো কিছু আপনাদের এজেন্ডাতে রয়েছে কিনা? অফকোর্স, এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে কিন্তু চীনকে আজকের চীন করেছে, ঠিক আছে। এই যে একটা প্রোডাক্ট অনেক কম খরচে তারা পশ্চিমাদের তুলনায় তৈরি করতে পারে,
সেটা কিন্তু তাদের অনেক বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এবং বাংলাদেশে কিন্তু এই টেকনোলজি ট্রান্সফার চীন থেকে কিছু কিছু সেক্টরে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তাদের যে আধুনিক মেশিনারিজ গুলো আছে সেগুলো কিন্তু আমাদের গার্মেন্টস এবং টেক্সটাইলে অলরেডি কিছু জায়গায় ইমপ্লিমেন্ট হয়ে গেছে। অন্যান্য যে পটেনশিয়াল সেক্টরস আছে তাদের ক্ষেত্রেও এই জিনিসগুলো হবে। আমাদের সামনের দিকে যে প্রযুক্তি নির্ভর পৃথিবী হতে যাচ্ছে সেই জায়গায় যে রকমের লিডিং পজিশনে আছে চীন, এবং আমাদের প্রধান উপদেষ্টার যেই 3-0 আপনার মতবাদ, সেই মতবাদের সাথে কিন্তু চীনের যে ডেভেলপমেন্ট পলিসি সেটা একেবারেই মিলে যায়। জি সাস্টেইনেবল, পরিবেশ বান্ধব, টেকসই, এবং হচ্ছে আপনার যেটা জনমানুষ বান্ধব এবং জনমানুষের উপকারার্থে লম্বা সময় ধরে সার্ভ করতে পারে। তো জি এদের মডেলটা বাংলাদেশের জন্য খুব মানে খাপ খায় আর কি। জি আল মামুন ভাই, সর্বশেষ প্রশ্ন, আপনি 30 সেকেন্ডে দিলে খুশি হব। চীনের স্বাস্থ্য সেবা নিয়ে যারা কাজ করে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। আপনি জানেন যে ভারতে ভিসা দেওয়া বন্ধ রয়েছে, চিকিৎসার জন্য যাওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার। সেই ক্ষেত্রে চীনের চিকিৎসার জন্য নতুন দুয়ার উন্মুক্ত হতে পারে কিনা, অথবা স্বাস্থ্য সেবায় আসলে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে পারে কিনা? দেখুন, চীনের স্বাস্থ্য সেবা, সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ওয়ার্ল্ড ক্লাস। এবং আচ্ছা আমরা যারা এখনো ওই চীনের স্বাস্থ্য সেবা সম্পর্কে জানি না, তারা যেহেতু একটা টিম অলরেডি গেল, আপনি দেখবেন যে তাদের ফ্যাসিলিটেশনটা কোন পর্যায়ে। বাংলাদেশ অনেক বড় একটা মার্কেট এই মেডিকেল ইন্ডাস্ট্রির জন্য। অলরেডি চীন কিন্তু মেডিকেল ইকুইপমেন্টে আমাদের ইন্ডাস্ট্রিকে একটা বড় জায়গা করে নিয়েছে। জি সেই ক্ষেত্রে চীনের কোম্পানিগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, আমাদের অবশ্যই তাদেরকে ওয়েলকাম করা উচিত জনস্বার্থে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং এর নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সাধারণ সম্পাদক ও মুখপাত্র আল মামুন মৃধা। এবার নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।